সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সম্মানিত সঙ্গীত শিল্পীবৃন্দ এবং অন্যান্য যারা আপনারা শুনছেন। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমি প্রথমেই সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের রক্তের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের এক তরুণ সৈনিক, যিনি মাত্র সপ্তাহখানেক আগে দুর্বৃত্তদের আঘাতে জর্জরিত হয়ে যিনি শাহাদত বরণ করেছেন। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আমাদের অত্যন্ত গৌরবের, আমাদের সংস্কৃতির মূল ধারার ধারক এবং বাহক শ্রদ্ধেয় হাসন রাজাকে। সম্মানিত সুধীবৃন্দ, হাসন রাজার জন্মস্থান আমরা সবাই জানি যে সিলেটের সুনামগঞ্জে। তো আমার বাড়ি ঠিক সিলেটে নয়, তবে সিলেটের যথেষ্ট কাছাকাছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসরিনগরে আমার বাড়ি। দ্যাট মিনস যে প্রাক্তন যে কুমিল্লা জেলা। তো আমরা এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার ভাটি অঞ্চলের লোকজন কুমিল্লার চেয়ে সিলেটের সাথে আমরা বেশি একটা নৈকট্য বোধ করি এবং সিলেটের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি এবং অনেক কথাবার্তার যথেষ্ট মিল রয়েছে। তো আমি যখন খুব ছোট, তখন আমার এলাকার পাড়া প্রতিবেশী, আপনারা জানেন যে তখন মানুষের এই জীবন ছিল খুব সহজ সরল, যেটা আব্দুল করিমের ভাষায় যে জীবন ছিল তখন সহজ সরল। আসলেই খুব সহজ সরল ছিল। মানুষ গান করত, সঙ্গীত ছিল তাদের নিত্যদিনের একটা বিষয়। তো সেই সঙ্গীতের যে প্রধান যে গানগুলো, সেগুলো ছিল ম্যাক্সিমামই হাসন রাজার। যেমন লোকে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। হ্যাঁ, এটা মানুষের মুখে প্রায় শুনতাম। কেন মানুষ এই গানটা সবচেয়ে বেশি গাইতো আমি ঠিক জানি না। তো আমি যখন একটু বুঝতে শিখলাম যে আসলে এই গানটা কে তৈরি করছে, কে বানিয়েছে, তখন লোকজন বললো যে এটা তো হাসন রাজার গান। আমি বললাম যে একজন রাজা, তিনি এই গান বানাইছেন, তিনি ঘর বাড়ি ভালো করে বানাবেন না, এটা কি হইতে পারে? কিন্তু পরে যখন বুঝতে শিখলাম, যখন পড়তে শিখলাম, তখন মনে হলো যে আসলেই হাসন রাজা তো সেই কত হাজার একর, 5 লক্ষ একরের যে শুধু যে রাজা ছিলেন তা তো নয়। হ্যাঁ, তিনি তো মানুষের যে আধ্যাত্মিক জগতের রাজা, তিনি তো সেই আধ্যাত্মিক জগতের রাজা। তার পক্ষে এরকম গান রচনা করা সম্ভব। তো যাই হোক, আমাদের এদিকে হাসন রাজা খুব পপুলার ছিলেন, তাদের কোনো সন্দেহ নাই। কিন্তু সারা বাংলাদেশে কিংবা ভারতবর্ষে উনি খুব পপুলার ছিলেন মানে অনেক আগে, বিষয়টা কিন্তু এরকম নয়। তিনি অনেক অজানাই থেকে গিয়েছিল। আমরা আমাদের যে জেহাদের বক্তৃতা আমরা শুনছি যে প্রথম রবীন্দ্রনাথ তাকে বিশ্বর সাহিত্য এবং সংস্কৃতির সমামঞ্চে তুলে ধরেন তার এক প্রবন্ধে। পরবর্তীতে হাসন রাজাকে যিনি বিশ্বের সামনে তুলে ধরেন, তিনি একজন বাঙালি গায়ক। সে বাঙালি গায়কের নাম হলো নির্মলেন্দু চৌধুরী। সময়টা 40-এর দশক। সেই 40-এর দশকে নির্মলেন্দু যে গান করতেন লোকগীতি, যেমন আমাদের সেলিম ভাই করেন। তো তাকে কলকাতা বেতারে একবার ডাকা হলো গান করার জন্য। তো উনি 5টা গান সিলেক্ট করলেন যে এই 5টি গান করবেন। এই 5টি গানের মধ্যে 3টি গানই ছিলেন হাসন রাজার গান। তারপরে নির্মলেন্দু চৌধুরী বিশ্বের বিভিন্ন দেশে বাংলা সঙ্গীত নিয়ে গিয়েছেন এবং যেখানেই গিয়েছেন তিনি হাসন রাজার গান সাথে করে নিয়েছেন। তো এভাবেই হাসন রাজার গান সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো আমরা আসলে হাসন রাজাকে একজন গীতিকার হিসেবেই বেশি চিনি, কিন্তু তিনি যে একজন যথেষ্ট উঁচু মানের কবি ছিলেন সেই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুবই কম। তার প্রথম প্রকাশিত গ্রন্থ কিন্তু একটি
কবিতার বই, এটাকে সঙ্গীতের বই হিসেবে ট্রিট করা যেতে পারে। তবে আমি মনে করি যেহেতু আমি কবিতা লিখি মাঝে মধ্যে, তো আমি তাকে মানে আমি তার দলভুক্ত হতে চাই, তবে আমি তাকে কবি হিসেবেই বেশি ট্রিট করি। তো কবিতা এবং গান আসলে তার রক্তের সাথে একটা মেশা একটা বিষয় ছিল। আমরা মানে ইতিহাস ঘাটলে দেখি যে তার এক বৈমাত্রীয় ভাই, তার নাম তার নামটা আমি লিখে নিয়ে আসছিলাম, এখানে আমাদের হাসান রাজার বংশধররা আছেন, তারা বলতে পারবেন। বৈমাত্রীয় ভাই তিনি গান করতেন, কবিতা লিখতেন। আর তার এক সহোদরা, আপন বোন, তিনি বাঙালি মুসলমানদের মধ্যে প্রথম মহিলা কবি। হ্যাঁ, তার প্রকাশিত কাব্যগ্রন্থ রয়েছে। সুতরাং কবিতা এবং গান এই দুটি যে হাসান রাজার রক্তের সাথে মিশে যাওয়া একটা বিষয়, এটা পরবর্তীতে আমরা দেখতে পাই তার সঙ্গীত প্রতিভার সাথে সাংঘাতিকভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো হাসান রাজা আসলে কি লিখতেন এটা আমরা জানি, যে তার সঙ্গীতে যে জিনিসটা প্রথম যেটা আমরা আমাদের চোখে নজরে পড়ে সেটি হচ্ছে আধ্যাত্মিকতা। তো তার গানে প্রচুর আধ্যাত্মিকতা আছে। যেমন আখি মঞ্জিয়া দেখো রূপ রে, আখি মঞ্জিয়া দেখো রূপ। তার মানে হচ্ছে যে একজন বাঙালি কবি লিখছিলেন যে আমি আমার লাইনগুলো হুবহু মনে নাই, আমি যত দেখি তার চেয়ে বেশি দেখি, আমি তোমাকে দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না, শুকনো পাতায় বলেছিল যে সে এসেছে, মানে এরকম লাইনটা। মানে যখন আমি তাকে দেখি না তখনই আমি তোমাকে তার চেয়ে অনেক অনেক বেশি দেখি। আর তোমার যে চরণের স্পর্শ বা শব্দ, এগুলো আসলে আমার হৃদয় দিয়া অনুভব করি। তো সেই হৃদয় দিয়ে যে টসটাকে অনুভব করা, সৃষ্টিকে অনুভব করা, সেই বিষয়গুলো আসলে হাসান রাজার গানে আমরা দেখতে পাই। তার গানে যে সাম্য, তার গানে যে আল্লাহর নাম, কৃষ্ণের নাম, বা একটা যে অসাম্প্রদায়িকতা, সেই অসাম্প্রদায়িকতার যে চিত্র, সেটি অত্যন্ত চমৎকারভাবে তার সবগুলো গানে চলে এসছে বলে আমি মনে করি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হাসান রাজা কেন এত পপুলার, এত বিখ্যাত হলেন, কেন তিনি আমাদের যে এই সংস্কৃতির সাথে এইভাবে মিশে গিয়েছেন, তার ক্ষমতাটা কোথায়? আমি যেটা বিশ্বাস করি এবং মনে করি, তো তার সেই ক্ষমতাটা হচ্ছে সহজ সরলতা। তিনি তার জীবনকে সহজভাবে দেখেছেন, সরলভাবে দেখেছেন, এবং মানুষের যে হৃদয়ের কথা, সেই কথাগুলো উনি অনুভব করতে পেরেছিলেন এবং সেগুলো তার গানে লিখেছিলেন। সেই জন্যই হাসান রাজা আজকে আমাদের মাঝে এত বিখ্যাত। আজকে 171 বছর আগে জন্ম নেওয়া যে হাসান রাজা, আজকে আমরা তাকে স্মরণ করছি। শুধু আমরা নই, হাসান রাজা আসলে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে এখন সম্পৃক্ত হয়ে গেছেন। তাকে বাদ দিয়ে বাঙালির কোনো কালচারাল প্রোগ্রাম হয় না, হতে পারে না। তো আমি হাসান রাজার সিনেমা নিয়ে অনেক কথাবার্তা, আলোচনা সমালোচনা হয়েছে, এখানেও অনেকে অনেক কথাবার্তা বলেছেন। তো হাসান রাজা হয়তো সেই সিনেমাগুলোতে হাসান রাজার জীবনের যে আরেকটি দিক বা আরেকটা রূপ, সেই সিনেমা তুলে ধরা হয়েছে। আমার মনে হয় এটা যথার্থভাবে তুলে ধরা হয়নি। ডেফিনেটলি এরকম একজন সম্মানিত এবং আমাদের পূর্বপুরুষ, যিনি আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক, তাকে আসলে এইভাবে উপস্থাপন করা ঠিক হয়নি, এটা আমি বিশ্বাস করি। তবে হাসান রাজা একজন রোমান্টিক কবি ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। তিনি লিখেছিলেন, আমি জাস্ট দুইটা লাইন উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে, তোমরা শুনছনি গো সই, হাসান রাজা দিলারামের মাতার কাকই। কাকই তো আমরা বুঝি যে মানে চিরুনি। হ্যাঁ, তো দেখেন খুব সহজ সরলভাবে, কি সুন্দরভাবে উনি মানে প্রেমের চরণ এখানে তুলে ধরেছেন। আর তার আধ্যাত্মিকতার তো কোনো সীমা পরিসীমাই নাই। যাই হোক, আমি আমার
আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু একটা কথাই বলতে চাই, সেটি হাসান রাজারই কথা। সেটি হচ্ছে যে তিনি লিখেছেন যে কানার হাতে সোনা দিলে চিনবে না, এরকম একটা গান আছে, এরকম একটা লাইন আছে। তো আমরা দীর্ঘদিন হাসান রাজার ব্যাপারে কানা ছিলাম, তাকে আমরা ঠিকমতো চিনতে পারি নাই, এখনও ঠিকভাবে চিনতে পারছি এমনটা নয়। তবে আমার বিশ্বাস যে হাসান রাজাকে আমরা আরও ভালোভাবে চিনব, আরও হৃদয় দিয়ে তার যে ফিলোসফি, তার যে দর্শন, এটাকে আমরা অনুভব করব। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।